প্রিয় বন্ধুরা, জব উইথ এমসিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ইংরেজি পাঠ থেকে বিভিন্ন পরীক্ষার চাকরির জন্য একটি ছোট্ট গ্রামার সেট আলোচনা করছি আজকের এই ভিডিওতে। তো না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বলে আশা রাখছি। চলো শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটি। দেখো, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় ইংরেজি যে পোর্শন থেকে আমাদের প্রশ্নগুলি থাকে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এখানে ডাব্লিউবি, এসএসসি, সিটেট, গ্রুপ সি অ্যান্ড ডি, রেল, পুলিশ, ব্যাংক, পিএসসি এবং এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, এগুলি পরিচালিত যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলোতে কিন্তু আমাদের ইংরেজি যে পার্ট থেকে যে প্রশ্নগুলি থাকে তার কিছু সম্ভাব্য প্রশ্ন এখানে আমি আলোচনা করছি। তো ভিডিওটি তোমরা কন্টিনিউ করবে বলে আশা রাখছি। সর্বপ্রথমে দেখো, এই নাম্বার যেটা বলা রয়েছে, দ্য হাউস ইজ বিল্ডিং, এটা কিন্তু আমাদের বলা হয়েছে যে এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। তো তোমরা বুঝতেই পারছো যে এখানে যে ভয়েসটি দেওয়া রয়েছে সেটি কিন্তু কোয়াসি প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে দ্য হাউস ইজ বিল্ডিং এই বাক্যটি, এটি আমি বলছি যে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ সাধারণত কি হয়, যে কোয়াসি প্যাসিভে এদের যে গঠনটি থাকে সেটাকে কিন্তু অবশ্যই কি মনে হবে, অ্যাক্টিভ মনে হবে, এবং এর যে অর্থ এখানে সেটা কিন্তু পুরোপুরিভাবে সেটা প্যাসিভ হয়ে যায়, অর্থ হবে প্যাসিভ। তাহলে কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ যখন আমরা করব, তো সেই ক্ষেত্রে প্রথমে দেখে নিতে হবে যে এখানে কমপ্লিমেন্ট রয়েছে কিনা, কারণ কোয়াসি প্যাসিভ ভয়েসে কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার উইদাউট কমপ্লিমেন্ট ছাড়াও কিন্তু থাকতে পারে। দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে কিন্তু কোনো কমপ্লিমেন্ট নেই। আবার যদি এরকম বলতাম, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, এখানে কিন্তু কি রয়েছে দেখো, হানি টেস্ট সুইট, এখানে কমপ্লিমেন্ট রয়েছে। মধু হয় মিষ্টি বা মধু স্বাদে মিষ্টি, এখানে কমপ্লিমেন্ট রয়েছে। তো যেখানে কমপ্লিমেন্ট থাকবে সেখানে সাধারণভাবে আমরা আলাদা রকম করব, আবার একই রকমভাবে উইদাউট কমপ্লিমেন্ট সেখানে কিন্তু আলাদা করব। তো এর কিন্তু প্রথাগত কোনো নিয়ম নেই, যেভাবে দেওয়া রয়েছে বা যে সাবজেক্ট রয়েছে সেটাই কিন্তু এখানে পুরোপুরিভাবে প্রথমে আমরা লিখব। তাহলে এখানে দ্য হাউস, অবশ্যই দ্য হাউসই থাকছে, দ্য হাউস। এবং ইজ বিল্ডিং যে রয়েছে এখানে বলা রয়েছে এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায় রয়েছে। তাহলে ইজ বিল্ডিং, আমরা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস যখন করছি সেখানে কি করি, অ্যাম, ইজ, আর এবং ভার্বের কিন্তু থার্ড ফর্ম ব্যবহার করে থাকি, তাই তো সাধারণ নিয়ম যেটা। তাহলে এখানে দ্য হাউসের পরে অবশ্যই এখানে ইজ থাকছে, এবং নিয়ম অনুযায়ী কিন্তু এখানে আসবে বিং। দ্য হাউস ইজ বিং, এবং বিল্ডিং যে দেওয়া রয়েছে, টু মেক প্যাসিভ, কোনো কিছুকে বা কোনো বাক্যকে যখন আমরা প্যাসিভ করবো সবসময় ভার্বের কিন্তু থার্ড ফর্ম হবে। তাহলে দ্য হাউস ইজ বিং বিল্ডিং, যে এখানে ভার্ব রয়েছে সেই বিল্ডিং শব্দটা এখানে পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেলের যে ফর্মটা সেটা কিন্তু রয়েছে বিল্ডিং। তাহলে দ্য হাউস ইজ বিং বিল্ড, কারণ বিল্ড কিন্তু এখানে থার্ড ফর্ম, BEYLT। আবার এখানে কি দেওয়া রয়েছে, হানি টেস্ট সুইট, এখানে হানি টেস্ট সুইট কমপ্লিমেন্ট রয়েছে, এটাকে আমরা কি করব, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আওতায় কিন্তু এটা রয়েছে। তাহলে হানি ইজ সুইট, আমি আবারও বলেছি এখানে কিন্তু কোনো সাধারণ বা প্রথাগত যে নিয়ম সেটা কিন্তু নেই। তাহলে হানি ইজ সুইট, হানি ইজ সুইট। একই রকমভাবে এখানে আমরা হোয়েন করব, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা উইথ কমপ্লিমেন্ট, আর এটা কিন্তু উইদাউট কমপ্লিমেন্ট। এখানে কমপ্লিমেন্ট কোনটা ছিল, হানি টেস্ট সুইট, কমপ্লিমেন্ট ছিল কিন্তু সুইট, আর এখানে এই ধরনের কিন্তু কোনো কমপ্লিমেন্ট নেই। অ্যাবস্টেন ড্যাশ স্মোকিং, প্রিপোজিশন এখানে একটা ব্যবহার করতে হবে। তো দেখো, অ্যাবস্টেন মানে বিরত থাকা, অ্যাবস্টেন ফ্রম স্মোকিং, ধূমপান থেকে বিরত থাকো বা দূরে থাকো। নাম্বার সি যেটা দেওয়া রয়েছে, দ্য ম্যান সেড থ্যাংক ইউ, ন্যারেশন করতে হবে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো ডাবল ইনভার্টেড কমার মধ্যে কিন্তু রয়েছে থ্যাংক ইউ, অথবা এটি কিন্তু ডাইরেক্ট স্পিচে দেওয়া রয়েছে। দ্য ম্যান সেড থ্যাংক ইউ, এখানে থ্যাংক ইউ কিন্তু সেন্সটা রয়েছে ইম্পারেটিভ। তো সাধারণভাবে
এখানে সেইটাকে আমরা অবশ্যই পরিবর্তন করব। দ্য ম্যান সেড, তো থ্যাঙ্কটাকে যদি আমরা এখানে ভার্বের আওতা নিয়ে আসি তাহলে আমরা লিখব দ্য ম্যান থ্যাঙ্কড। কেন থ্যাঙ্কড লিখছি? কারণ যেহেতু এখানে পাস্ট টেন্সে দেওয়া রয়েছে সেইটি। দ্য ম্যান থ্যাঙ্কড মি, যদি আমাকে বলা হয় সে অর্থে আমরা লিখলাম দ্য ম্যান থ্যাঙ্কড মি। আবার দ্য ম্যান সেইড যেটা দেওয়া রয়েছে, ধরে নিই যদি আমরা এখানে মি দেওয়া নেই, তাহলে দ্য ম্যান থ্যাঙ্কড হিম অথবা হারও কিন্তু অবশ্যই হতে পারে। দিস ইজ দ্য বেস্ট টাইম, মেক ইট পজিটিভ ডিগ্রি। বেস্ট শব্দটি বলে দিচ্ছে যে এটি কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া রয়েছে, সুপারলেটিভ ডিগ্রি। এবার এটাকে আমরা যদি পজিটিভ করি, প্রথমে দেখতে হবে যে বাক্যটার মধ্যে ওয়ান অব দি দেওয়া রয়েছে কিনা। তো এখানে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কোনো ওয়ান অব দি দেওয়া নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাক্যটা শুরু করব নো আদার দিয়ে। নো আদার কাদের মধ্যে তুলনা হয়েছে? নো আদার টাইম, নো আদার টাইম। এবার ইজ যে দেওয়া রয়েছে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলা হয়েছে, নো আদার টাইম ইজ। এবার নিয়ম অনুযায়ী সবসময় কী করব? অ্যাজ অ্যাডজেক্টিভের প্রথম ফর্মটা ব্যবহার করব, অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম প্লাস অ্যাজ করব। নো আদার টাইম ইজ অ্যাজ, বেস্টের ফার্স্ট ফর্ম গুড, and good better best. No other time is as good as this. How lovely a peacock dances, make it assertive. এই যে বাক্যটা দেওয়া রয়েছে এটাকে আমাদের কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই জিনিসটা ফলো করবো এবং শেষে কিন্তু ফুল স্টপ হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অনেক ক্ষেত্রে অবজেক্ট না থাকতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব দিয়ে কিন্তু সেটা কি হয়ে যেতে পারে? শেষ হয়ে যেতে পারে, তাই তো? ফাইনাইট ভার্ব বলতে যেখানে পুরোপুরিভাবে সেই ভার্বটি কি করতে পারে? বাক্যের যে অর্থ সেটা সম্পূর্ণ করবে। তাহলে হাউ লাভলি আ পিকক ড্যান্সেস, এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেওয়া রয়েছে এক্সক্লেমেশন মার্ক। তাহলে এখানে পুরো সাবজেক্ট অংশটা যদি আমরা দেখি, এ পিকক ড্যান্সেস, আ পিকক ড্যান্সেস, আ পিকক ড্যান্সেস। পরের অংশ দেখো হাউ যে দেওয়া রয়েছে, হাউ লাভলি মানে কত সুন্দর বা কত সুন্দরভাবে। তাহলে হাউ লাভলি আ পিকক ড্যান্সেস, আ পিকক ড্যান্সেস, হাউয়ের জন্য আমরা কিন্তু কী করছি? ভেরি করছি। আ পিকক ড্যান্সেস ভেরি লাভলি, ভেরি লাভলি এবং শেষে ফুল স্টপ হচ্ছে। পরে চলে যাও এফ নাম্বারে যেটা দেওয়া রয়েছে, রাইস সেলস ড্যাশ কিলো। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড একটা ব্যবহার করতে হবে যেটি এই বাক্যটিকে সম্পূর্ণ অর্থ দেয়, কমপ্লিট সেন্স দিতে পারবে। তাহলে এখানে কিন্তু একটা আর্টিকেল আমাদের ব্যবহার করতে হবে, রাইস সেলস আ কিলো। ঠিক আছে, প্রতি কেজিতে চাল বিক্রি হয়, রাইস সেলস আ কিলো, রাইস সেলস আ কিলো। পার্সোনাল অ্যাকাউন্টস অফ ওয়ান সেলফ, সিঙ্গেল ওয়ার্ড ইউ হ্যাভ টু ইউজ। এখানে এক কথায় একটি শব্দ আমাদের ব্যবহার করতে হবে। বাংলা মানে কি? পার্সোনাল অ্যাকাউন্টস অফ ওয়ান সেলফ, কোনো নিজের সম্পর্কে কারো ব্যক্তিগত বর্ণনা। তো ব্যক্তিগত বর্ণনাকে আমরা বলি অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি বাংলা অর্থ আত্মজীবনী। পার্সোনাল অ্যাকাউন্টস অফ ওয়ান সেলফ, সিঙ্গেল ওয়ার্ড, অটোবায়োগ্রাফি। নান বাট আ ওয়েল এডুকেটেড ম্যান ক্যান ডু ইট, মেক ইট অ্যাফার্মেটিভ। তো নান শব্দটি দ্বারা আমরা বুঝতে পারছি বাক্যটি নেগেটিভে রয়েছে। তো এই ধরনের কোনো বাক্যকে আমরা যখন অ্যাফার্মেটিভ করব, সেই ক্ষেত্রে নান বাটের পরিবর্তে আমরা কি করব? অনলি ব্যবহার করব। নান বাটের পরিবর্তে অনলি, এবং পুরো যে সাবজেক্টটা দেওয়া রয়েছে পুরো সাবজেক্টটা কিন্তু আমরা লিখব। তো দেখো নান বাট তার পরিবর্তে আমরা অনলি লিখে দিয়েছি। তারপরে এ ওয়েল এডুকেটেড ম্যান রয়েছে, অনলি আ ওয়েল এডুকেটেড ম্যান ক্যান ডু ইট, ক্যান ডু ইট। এবং পুরো বাক্যে নান বারটা তুলে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে আমরা অনলি লিখেছি এবং বাক্যটি কিন্তু হয়ে গেছে অ্যাফার্মেটিভ। আই ওয়েন্ট টু দ্য বুক স্টোর অ্যাজ আই ওয়ান্টেড টু বাই আ বুক, সিম্পল সেন্টেন্স। আই ওয়েন্ট টু দ্য বুক স্টোর এটি কিন্তু মেন ক্লজ রয়েছে এবং অ্যাজ আই ওয়ান্টেড টু বাই আ বুক এটি কিন্তু সাব ক্লজ রয়েছে। তাহলে এখানে মেন ক্লজ এবং সাব ক্লজ। মনে রাখবে যে কোনো বাক্যে যখন একটি প্রধান খণ্ডবাক্য থাকবে এবং একটি অপ্রধান খণ্ডবাক্য থাকবে, সেই ক্ষেত্রে বাক্যটি কিন্তু হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। তো আমাদের এখানে কি করতে হবে? সিম্পল সেন্টেন্স। আই ওয়েন্ট টু দ্য বুক স্টোর অ্যাজ আই ওয়ান্টেড টু বাই আ বুক।
তো আমি যে বুক স্টোরে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? অ্যাজ আই ওয়ান্টেড টু বাই আ বুক, যেহেতু আমি একটা বই কিনতে চেয়েছিলাম। তাহলে বুক স্টোরে যাওয়ার উদ্দেশ্যই কিন্তু বই কেনা। তাহলে এখানে ইনফিনিটিভ যুক্ত করে আমরা করতে পারি। তাহলে আই ওয়েন্ট টু দ্য বুক স্টোর, আই ওয়েন্ট টু দ্য বুক স্টোর, কি জন্য গেলাম? টু বাই আ বুক, টু বাই আ বুক। ইনফিনিটিভ দিয়ে এটি কিন্তু একটি কি হয়ে গেল? সিম্পল সেন্টেন্স হয়ে গেল, টু বাই আ বুক। পরে হি ওয়াজ অ্যাংরি ইউজ দ্য নাউন ফর্ম অফ অ্যাংরি। অ্যাংরি নাউন ফর্ম কিন্তু অ্যাঙ্গার, অ্যাংরি নাউন ফর্ম অ্যাঙ্গার। তো এখানে সেই নাউন ফর্ম ব্যবহার করতে হবে। এবং এই যে বাক্যটি দেওয়া রয়েছে, বাক্যের অর্থ কিন্তু ইনট্যাক্ট থাকতে হবে, অর্থাৎ এর কোনো চেঞ্জ হবে না, অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হতে পারে। হি ওয়াজ অ্যাংরি, সে রাগী ছিল, তাহলে নাউন ফর্ম অ্যাঙ্গার, তাহলে আমরা লিখব হি হ্যাড অ্যাঙ্গার, হি হ্যাড অ্যাঙ্গার। হ্যাড কেন করছে? কারণ যেহেতু ওয়াজ রয়েছে, এখানে যদি ইস থাকতো তাহলে হি হ্যাজ অ্যাঙ্গার, হি হ্যাজ অ্যাঙ্গার, তার রাগ আছে, তার মানে সে রাগী। আবার একই রকমভাবে সে রাগী ছিল, তার মানে তার রাগ ছিল। তো প্রিয় বন্ধুরা, জব উইথ এমসি থেকে একটি ছোট্ট ইংলিশ পার্ট থেকে ভিডিও। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই যে ভিডিওগুলি, অবশ্যই এগুলো আলোচনা সহ সমাধান এখানে রয়েছে। আর ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।